বিবাহ সমাচার নিষ্কামন পর্ব 11 থেকে অন্তিম পর্ব। সেদিন স্বাধীনকে ফোনে না পাওয়ায় বিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও জয়নাল হাসান কিছুটা সন্দেহ করেছিলেন, কিন্তু কথা চৌধুরী স্বামীর থেকে 7-5 বছর দিয়ে রেখে দিয়েছেন। সংগ্রাম এসব ভাবতে ভাবতেই মনমরা হয়ে ভার্সিটিতে আসলো। তার ভাই শুধু নিজের কথাই ভাবল, ভাইয়ের কথাটা একবারও ভাবল না বেচারা ছোট ভাইটা বউ ছাড়া আর কতকাল থাকবে। মাস্টার্স শেষ হতে চলল, বুড়ো হতে তো আর বেশি দেরি নেই। দীর্ঘ শ্বাস ফেলতে ফেলতে হাঁটছিল, হঠাৎ দেখা হলো আরবির সাথে। মেয়েটাকে মাঝে মাঝে তার এলিয়েন মনে হয়, কোনো দিক না তাকিয়ে পাই পাই করে হেঁটে যাচ্ছে। পেছনে থেকে ডাক দিল, এই জেমিস। হঠাৎ কারো ডাক শুনে পিছু ফিরে চাইল আরবি। সংগ্রামকে দেখেই মুখ ঘুরিয়ে নিল। কাল রাতে সংগ্রামের সাথে তার বিয়ের কথা শুনে ফেলেছে। মায়ের সাথে কিছু সময় চিল্লাপাল্লাও করেছে, তাতেও কোনো লাভ হয়নি। সকালে কারোর সাথে কোনো কথা না বলে না খেয়ে ভার্সিটিতে এসেছে। এসেও শান্তি নেই, এই আপদটা হাজির। মনে মনে তার পিণ্ডি চটকাতে চটকাতে সামনের দিকে হাঁটা ধরল। তাকে এভাবে চলে যেতে দেখে ভ্রুকুচকে এলো সংগ্রামের। দৌড়ে গিয়ে আরবির সামনে দাঁড়িয়ে বলল, ডাকছি শুনছেন না? শুনেছি, থমথমে মুখের আরবির ছোট্ট জবাব। তাহলে চলে যাচ্ছেন কেন? আমার ইচ্ছে। সংগ্রাম কথার পিঠে আবার কিছু বলতে চাইল, কিন্তু তাকে হাত দিয়ে থামিয়ে দিয়ে আরবি বলে উঠল, দেখুন, আপনাকে আমার পছন্দ নয়, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সে তো আমারও বিয়ের আগে। বাক্যটা সম্পূর্ণ করার আগেই থেমে গেল সংগ্রাম। শান্ত চোখে তাকালো, তবে অবাক হলো না, আজ নয় কাল আরবি জেনেই তো বিয়ের কথা। তাই বেশ স্বাভাবিকভাবেই জানতে চাইল, কেন আমাকে পছন্দ নয়। আরবি একটু এগিয়ে গিয়ে একটা গাছের নিচে দাঁড়ালো। ওপাশটায় রোদ লাগছিল। অতঃপর সংগ্রামকেও ইশারা করে সেখানে আসতে বলল। সে গিয়ে দাঁড়াতে আরবি 2 হাত ভাঁজ করে সোজাসুজি দাঁড়ালো। বেশ কিছুটা সময় নিয়ে প্রশ্ন করল, আপনার জীবনের 3টা লক্ষ্য বলুন। আরবির প্রশ্নে থতমত খায় সংগ্রাম। ঝটপট কোনো উত্তর করতে পারল না। কাঁচুমাচু ভঙ্গিতে ছাই হয়ে দাঁড়িয়ে মিনিট 2 ভাবল তার জীবনের আসলে লক্ষ্যটা কি। অতঃপর মাথায় যা এলো তাই দাঁত কেলিয়ে বলে বসল, বিয়ে করা, বিয়ে করা আর বিয়ে করা। আরবির রাগ হয়, একটা সুস্থ মানুষের জীবনের লক্ষ্য বিয়ে করা হতে পারে না। থমথমে গলায় জবাব দেয়, বিয়ে করে বউকে কি বাপের টাকায় খাওয়াবেন? সংগ্রাম মাথা উপর নিচ করে চটপটে জবাব দেয়, হ্যাঁ, তাতে কি সমস্যা? বাবা তোর দাদুর টাকায় বউকে খাওয়াতো, আমি খাওয়ালে কি দোষ? আরবি হতাশ হলো, চরম হতাশ। মনে মনে ক্ষোভ জন্মমালো। মুখ ভিঞ্চি দিয়ে টোন মেরে বিড়বিড়িয়ে বলল, গলতটা আসলে শুরু থেকেই। সংগ্রাম শুনতে পেলে না, তাই কানটা একটু এগিয়ে নিয়ে এসে বলল, একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না। শোনানোর জন্য বললে তো জোরেই বলতাম। সংগ্রাম কথা পাল্টে ফেলল, জানতে চাইল, আমি কি ছেলে হিসেবে এতটাই খারাপ? আরবি মুচকি হাসল। হাসি দেখে সে ভাবল এবার বোধহয় পজিটিভ কিছু বলবে, কিন্তু না, তার আশায় জল ঢেলে আরবি বলে উঠল, আপনি এতটার থেকেও বেশি খারাপ। সংগ্রাম অপমানিত বোধ করল। আশেপাশে তাকিয়ে দেখল কেউ আছে টাছে নাকি। এই সময়টায় ভার্সিটির আশেপাশে তেমন কেউ আসে না। আরবি দিকে কয়েক পা এগিয়ে গেল। তাকে এগিয়ে আসতে দেখে আরবি ও কয়েক পা পিছিয়ে গেল। শুকনো ডোক গিলল, ভয় লাগছে কেন তার? তাকে পেছাতে দেখে সংগ্রাম বলল, পিছিয়ে যাচ্ছেন কেন? আপনি আগাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন? কই না তো। বলেই থামল সে। সংগ্রামও তার মুখোমুখি গিয়ে দাঁড়ালো। হালকা একটু ঝুঁকে বলল, আমি খারাপ? হ্যাঁ মানে না। তার অবস্থা দেখে হেসে ফেলল সংগ্রাম। হাসতে হাসতেই দূর গিয়ে দাঁড়ালো। কোনো মতো হাসি থামিয়ে বলল, ভয় পেও না হবু বউ, আমি মজা করছিলাম। আরবির রাগ হলো। রাগের বসেই বসল। ভালো হয়ে যান হবু বর, আমার হাত কিন্তু আগে আগে চলে। সংগ্রাম বড় বড় করে তাকালো। অতঃপর চোখ মেরে বলল, যাক, অবশেষে হবু বর হিসেবে গ্রহণ করলেন। আরবির মন চাইল মাটি ফাঁক হোক আর সে নিচে চলে যাক। এমন ভুলভাল কথা কেন ভুল জায়গায় বের হবে? নিজের মুখী যদি শত্রু হয় তাহলে তো অন্য শত্রুর দরকার নেই। উত্তর করতে পারল না। চোখ রাঙিয়ে 2 পা চালিয়ে চলে গেল। সংগ্রাম তাকে যেতে দেখে পেছনে থেকে গান ধরল, যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়,
তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? স্বাধীন ছাদে বসে বসে মশা মারছে। নিজের বাড়ি ছাড়া কোথাও থেকে অভ্যস্ত নয় সে, তবুও জেদ ধরে এখানে এসে বসে আছে। অন্যদিকে তার পরিবারও জেদ ধরে বসে আছে, বিয়ে তাকে দিবেই। এসব ভাবতে ভাবতেই ফোন বের করল। অনলাইনে ঢুকতেই হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আসলো। মেসেজটা দেখে বুঝতে সময় লাগলো না কে দিয়েছে। বিরক্তি নিয়ে ফোনটা রাখতে যাবে এমন সময় তার বন্ধুরা হাজির। সৌরভ আর সৌভিক যমজ দুই ভাই। স্বাধীনের ভার্সিটি লাইফের বন্ধু তারা। একটু বেশি ক্লোজ। তাদের বন্ধু যে বিয়ে ভয়ে এখানে পালিয়ে এসেছে এটা শুনে কিন্তু মজা নিতে ছাড়েনি কেউ। সৌরভ খপ করে এসে ফোনটা নিয়ে নিল। নিয়ে দুই ভাই। স্বাধীন পিছু পিছু দৌড় দিলেও শেষ রক্ষা হলো না। তাকে রেখেই দুজন ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ফোনে ঢুকে ইভার পাঠানো মেসেজটা সিন করে দেখল, লিখেছে, হাই জামাই। দুই ভাই মিটমিট করে হাসতে হাসতে লিখল, হ্যালো পিচ্চি বউ। লজ্জা পাওয়ার ইমোজি। লিসা আর আফরিন মেসেজ পাঠিয়ে পায়চারি করছে। ইভা গাল ফুলিয়ে ওদের বকাঝকা করেছে। বললাম না ব্যাডার বহুত অহংকার, রিপ্লাই দিবে না। সাথে সাথেই নোটিফিকেশন এলো। তিনজনেই একসঙ্গে ফোন গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। মেসেজ দেখে সকলের চোখ চড়ক। এটা দেখে ইভা ফোন হাতে নিল না। ওদের কাছে দিয়ে গিয়ে শুয়ে পড়ল। মেসেজটা যে গোমরা মুখ স্বাধীন দেয়নি এটা বুঝতে তার সময় লাগলো না। বুঝে নিল তার বন্ধুদের মতো স্বাধীনের বন্ধুরাও ফোন নিয়ে নিয়েছে। ঘুমিয়ে ইভা চোখ টেনে তুলতে পারছিল না। তাই শোয়ার কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে গেল। প্রায় 1 ঘন্টা পরে ঘুম থেকে উঠে দেখে ওই দুটো ফোন ঘাটাঘাটি করছে আর মুচকি মুচকি হাসছে। ইভা বিরক্তি নিয়ে বলল, তোদের হয়নি, এবার ফোনটা দে। আফরিন তাড়াতাড়ি করে লিখল, শোনো জান, দাদিমা ফোন চাচ্ছে, পরে কথা হবে। ওপাশ থেকে সৌরভ লিখল, আর একটু কথা বলি না সুইট হার্ট। চিক্কুর দিয়ে কাদার ইমোজি। আফরিনের থেকে লিসা ফোনটা কেড়ে নিয়ে লিখল, বলবো কথা বাসর ঘরে, এখন কথা জমিয়ে রাখো। এটা পরে সৌরভ আর সৌভিক হাসতে হাসতে শুয়ে পড়ল। তাদের হাসির শব্দে স্বাধীন জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করল। এবার সৌভিক ফোনটা কেড়ে নিয়ে তাড়াহুড়ো করে লিখল, ওকে বেইবো, টাটা, বাই বাই উম্মা। শেষ মেসেজটা দেখেই দুজনেই ভাব নিয়ে ইভার সামনে দাঁড়ালো। তার হাতে ফোন ধরিয়ে দিয়ে দুজনেই একসঙ্গে বলে উঠল, তোর জামাইকে দেখ, পটিয়ে ফেলেছি, তোর দ্বারা তো কিছু হলো না, তাই আমাদেরই কিছু করতে হলো। এখন দেখ জান জান বলে পাপ বল হয়ে যাচ্ছে। আমাদের মতো বান্ধবী ঘরে ঘরে হওয়া দরকার। ইভা আগে মেসেজগুলো চেক করল। যা ভেবেছিল তাই, এটা স্বাধীনের টাইপিং নয়। এর আগে একদিন তার সাথে কথা হয়েছিল, সে কখনো ইমোজি ব্যবহার করে না। ফোন থেকে দৃষ্টি সরিয়ে বান্ধবীদের দিকে দৃষ্টি ফেলল। তাদের মুখে হাসি সরছেই না। এদের কাণ্ডে ইভা হতাশ হল। গলা খাদে নামিয়ে হতাশার সুরে জোরপূর্বক হেসে বলল, বড্ড উপকার হলো আমার। ড্রয়িং রুমের সোফায় বসে স্বাধীন রাগী চোখে বন্ধুদের দিকে তাকিয়ে আছে। তারা যে তাকে এভাবে ঠকিয়ে বাসায় নিয়ে আসবে স্বপ্নেও ভাবেনি। বাবা মা না থাকলে দুটোকে এতক্ষণে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়ে আসত। এমন বন্ধুর থেকে তোর শত্রু থাকা ভালো। তারা আর কি করত? বড়জোর মেরে ফেলতো, অন্তত বাসায় তো দিয়ে যেত না বিয়ে করার জন্য। সকালে স্বাধীন ঘুমাচ্ছিল। সারা রাত জেগে কাজ করেছে, 3টার পরেই একটু ঘুমিয়েছিল, তা আর সহ্য হলো না সৌরভের। ভোর 5টার সময়েই টেনে তুলল। স্বাধীন উঠে আড়মোড়া ভেঙে বলল, কি হয়েছে, ডাকছিস কেন? দোস্ত, একটা সমস্যা হয়ে গেছে, বাবাকে হসপিটালে নিয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে আমাদের। স্বাধীন লাফিয়ে উঠতে গিয়ে থেমে গেলে। ছোট ছোট করে তাকিয়ে বলল, কিন্তু আঙ্কেল তো এখন লন্ডন আছেন। সৌরভ ভ্যাবাচেকা খেয়ে গেল। সৌভিক পেছনে থেকে পিঠের ওপর একটা কি ল বসিয়ে আমতা আমতা করে বলল, দোস্ত, চাচা বলতে বাবা বলে ফেলেছে। স্বাধীন আর কিছু না বলে উঠে পড়ল। দ্রুত ফ্রেশ হয়ে এসে বেরিয়ে পড়ল। গাড়ির মধ্যে সৌভিক হঠাৎ একটা পানির বোতল ধরিয়ে দিয়ে বলল, দোস্ত নে পানি খা। ব্যাস, এটাই যেন কাল হলো। পানি খাওয়ার পরে কখন ঘুমিয়ে পড়েছে টেরি পায়নি। ঘুম যখন ভাঙল তখন বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেছে। একইভাবে অনেকক্ষণ মাথা দিয়ে রাখার জন্য ঘাড়ে ব্যথা ব্যথা করছে। হুট করে মনে পড়ল তার বন্ধুরা কই। পাশ ফিরে দেখল কেউ নেই। ড্রাইভার চাচাও নেই।
গাড়িতে সে একা। তবে কি সবাই হসপিটালের ভেতরে চলে গেছে? তাই হবে হয়তো। ভালোভাবে সামনে তাকাতেই চমকে উঠল। এটা তো তার বাড়ি। তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামতেই দেখল তার সামনে বাবা মা ভাই বোন সকলে দাঁড়িয়ে আর সবার পেছনে দুই বাটপার। স্বাধীন দুজনের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করতেই দুটোই শুকনো ঢোক গিলে পেছনে লুকিয়ে রইল। বর্তমানে সৌরভ আর সৌভিক বসে বসে খাচ্ছে আর স্বাধীনের বাবা মায়ের সাথে খোশগল্প করছে। আপাতত স্বাধীনের দিকে কারো নজর নেই। না তাকে কেউ কিছু বলেছে আর না তার কথা কেউ শুনছে। মঞ্জিল চৌধুরী তাদের দুই ভাইকে বিয়ে পর্যন্ত বাড়িতেই থাকতে বললেন। তারা আর আপত্তি করবে কি? তারা তো বিয়ে খাওয়ার জন্যই বরকি ডনেপ করে নিয়ে এসেছে। তার উপর আবার দুজনেই ছুটিতে ছিল। তাদের গল্পে রেখে কথা চৌধুরী উঠে দাঁড়ালেন, রান্না বান্নার জোগাড় করতে হবে। চলে যেতে গিয়ে আবার ফিরে এলেন সৌরভদের দিকে, এগিয়ে গিয়ে সৌরভ আর সৌভিকের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বললেন, তোমার এত ভালো আমি বুঝতেই পারিনি। আমি ভেবেছিলাম তোমরা আমার কথা অমান্য করে বন্ধুর পক্ষ নিবে, কিন্তু না, তোমরা তার বিপক্ষে গিয়ে আমার পক্ষ নিয়েছ। আমি ভীষণ খুশি হয়েছি সোনা বাবারা। সৌরভ সৌভিক দুজনেই স্বাধীনের দিকে আর চোখে তাকালো। বেডায় প্রচণ্ড ক্ষেপে আছে, ধরতে পারলে ছিঁড়ে ফেলবে। স্বাধীন বিরক্তি হয়ে এবার উঠে নিজের রুমে চলে গেল। পিছু পিছু মেহজাবিন আর সংগ্রামও গেল। মনে মনে ভাবল, আপাতত বিয়ে উপভোগ করি, এসব বিষয়ে পরেও ভাবা যাবে। কথা চৌধুরীর কথায় দুজনেই হাসল। হুট করে সৌরভ বলে বসল, আসলে আন্টি আমাদের দেখতে সাদাসিধা হলেও আমরা। বাক্য শেষ করার আগেই সৌভিক চিমটি কাটল। মেকি হেসে ফিসফিস করে বলল, রামছাগল একটা, কি বলছিস? ঠিকঠাক কথা বল। সবাই তাদের দিকেই বড় বড় করে তাকিয়ে আছে। মেহজাবিন আর সংগ্রাম মুখ চেপে হাসছে। সৌরভ নিজেও থতমত খেয়ে গেল, তাই তো সে আসলে কি বলতে যাচ্ছিল। কিন্তু এখন কি বলবে? কথাটা তো শেষ করতে হবে। ম্যাথের মতো জোরপূর্বক সূত্র বসিয়ে অঙ্ক মেলানোর মতো করে কথার টোন একই রেখে বলল, আসলে আন্টি আমাদের দেখতে সাদাসিধা হলেও আমরা ভালো মানুষ। কথা চৌধুরী হাসলেন। অতঃপর আবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি বুঝতে পেরেছি বাবা, আর কিছু বলতে হবে না। বলে একটু থামলেন, অতঃপর বললেন, তোমরা বন্ধু হিসেবে চিটার হলেও সন্তান হিসেবে ভালো। দুই ভাই টাস্কি খেয়ে একে অপরের দিকে তাকালো। এটা অপমান ছিল না প্রশংসা, কেউ বুঝল না। তবে জোরপূর্বক একটা হাসি দিতে ভুলল না। আসিফ সকাল সকাল সংগ্রামদের বাসায় হাজির। তার অবশ্য কারণ আছে, ডেকোরেশন নতুন করে আবার সব কিছু সাজানো হচ্ছে। হাতে হাতে কাজ এগিয়ে দেওয়ার জন্য সংগ্রাম খবর পাঠাতেই চলে এসেছে। মেহজাবিন একটা চেয়ারের উপর টুল নিয়ে আর্টিফিশিয়াল ফুল লাগানোর চেষ্টা করছে। ডেকোরেশনের লোকজন তাকে নামতে বললেও নামল না, বলল লাগাইবে। লোকগুলোকে কিছুটা বিরক্তি নিয়ে অন্য পাশে চলে গেল। তাদের চলে যেতে দেখে মেহজাবিন খুশি হলো। এই কাজগুলো তার ভীষণ ভালো লাগে। মন তো চায় পড়াশোনা বাদ দিয়ে সারাদিন বাড়িঘর সাজায়, কিন্তু এ কথা মন চাওয়া পর্যন্তই সুইমা জানলে তাকে সাজিয়ে পরের বাড়ি পাঠিয়ে দিবে। ধুর, আপাতত এসব কথা থাক, কাজে মনোযোগ দেই। মেহজাবিনের এক বান্ধবী এসেছে, খুশবু। সেই তাকে ফুল আগায় আগায় দিচ্ছে। হাত থাকা ফুলগুলো শেষ হতেই বলল, ফুল তো শেষ, দ্বারা ওপাশ থেকে আরো কিছু আনি। মেহজাবিন মাথা নাড়ালো। ও চলে গেল। ভীষণ খুশি খুশি লাগছে। মুখ থেকে আপনা আপনি কয়েক লাইন গান বেরিয়ে এলো। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। অতিরিক্ত নড়াচড়া করার জন্য টুল নড়ছিল। স্বাভাবিক না থেকে ভয় পাওয়াতে ব্যালেন্স রাখতে পারছিল না। হঠাৎ সামনে দিয়ে আসিফকে যেতে দেখে ডাক দিল, ওই আসিফ ভাইয়া, আমাকে একটু নামান প্লিজ। আসিফ বিরক্ত হয়, থমথমে গলায় জবাব দেয়, আমি উঠিয়ে দিয়েছিলাম। না, নিজেই উঠেছিলাম। তবে নিজেই নামো। বলা মাত্রই দুম করে পড়ল। ভাগ্যিস নিচে ডেকোরেশনের কাপড় ছিল, নইলে এখন ওই কোমরটা এখনই যেত। উঠেই আসিফের দিকে তেড়ে গেল। এই সমস্যা কি আপনার ধরলেন না কেন? আসিফ চোখ মুখ কুচকায়। আশেপাশের নজর বুলিয়ে ঠাট্টাসুর কণ্ঠে বলল, নিজেকে কি নায়িকা ভাবো? মেহজাবিন বুঝল বেডায় তাকে অপমান করবে, তাই সময় নষ্ট করল না।
মুখ ভিঞ্চি দিয়ে চলে যেতে যেতে বলল, নিজেকে আমি নায়িকায় ভাবি, তবে আপনাকে নায়ক নয়। স্বাধীনের থেকে বছর তিনেকের ছোট সংগ্রাম, কিন্তু তার আচার আচরণ দেখে মনে হয় 3 বছরের বাচ্চা। এই যেমন কে কোথায় কি লাগাচ্ছে দেখছে আর সবাইকে বলছে, শোনো আমার বিয়ে বলে কথা, কোনো কিছুর কমতি যেন না থাকে। বউ যেন আমার এবং বাড়ির দুটোরই প্রেমে পড়ে যায়। সৌরভ আর সৌভিক মিটমিট করে হাসছে। স্বাধীনের হাত থেকে আপাতত তাদের সংগ্রামী বাঁচিয়ে বাঁচিয়ে রাখছে। অনেকক্ষণ যাবৎ কাজ করায় সকলেই হাঁপিয়ে উঠছে। তিনজনেই একসাথে গিয়ে বসল। হঠাৎ সৌভিক বলে উঠল, আচ্ছা সংগ্রাম পাত্রীর কোনো বোন নেই? সংগ্রাম কলা ঝাঁকিয়ে ভাব নিয়ে বলল, আছে তো একটা, তবে ওটা আমার। সৌরভ বলল, আর বান্ধবী? সংগ্রাম এবার হাসল। দুজনেই তার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। তাদের রিয়াকশন দেখে সংগ্রামের ভীষণ মজা লাগল। অতঃপর দাঁত কেলিয়ে বলল, আছে। দুজনেই একসঙ্গে বলল, কয়টা? সংগ্রাম চোখ মেরে বলল, টেনশন নিও না, দুজনের জন্য দুটো। স্বাধীন যথেষ্ট ম্যাচিওর একটা ছেলে। অনেকক্ষণ বসে বসে চিন্তা ভাবনা করার পরে বুঝতে পারল তার এভাবে চলে যাওয়া উচিত হয়নি। মেয়েটার কথা একবার অন্তত ভাবা উচিত ছিল। বয়স কম, তাই একটু ছেলেমানুষি করে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হঠাৎ কালো রাতের কথা মনে পড়ল। তার বন্ধুদের আজাইরা মেসেজ দেখে আরেক দফা রাগ জমল। ইভার ওপর রাগ করতে গিয়েও করল না, কারণ সে তো তাকে ভেবেই এসব বলেছে। হঠাৎ মনে হলো তাকে বলে দেওয়া উচিত, তাই সেই নাম্বারে মেসেজ করল, সরি ইভা, কাল রাতে আমার বন্ধুগুলো আমাকে দরজার বাহিরে রেখে এসব লিখেছিল। ইভা ফোন নিয়ে বসে আছে। দাদিমা বিয়ের কাজে একটু ব্যস্ত থাকায় প্রায় সারাক্ষণই এখন তার কাছেই ফোন থাকে। মেসেজের টোন বাজতেই সিন করল। স্বাধীনের শরীরে তার ঠোঁটের কোণে হাসি জমল। মিটমিট করে হাসতে হাসতে লিখল, এটা আপনি মোটেও ঠিক করেননি। একটা মেয়ের ইমোশন নিয়ে এভাবে খেলতে পারলেন। স্বাধীন অনুতপ্ত হল। মেয়েটা বোধহয় কষ্ট পেল। একটু ভেবে চিনতে লিখল, ওরা যে এসব করবে আমি বুঝতে পারিনি। ভালো। দেখো এখানে আমার কোনো দোষী নেই। আমি কি বলেছি আপনি দোষী? স্বাধীন কি বলবে বুঝতে পারল না, তাই কিছু না লিখে বসে রইল। ইভা মনে মনে ভাবল এবার হয়তো বেশি বেশি হয়ে যাচ্ছে। তাই ইনিয়ে বিনিয়ে লিখল, আপনার বন্ধুদের সাথে কথা বলেছিল আমার বান্ধবীরা। আমি মেসেজ দেখেই বুঝেছি ওটা আপনি না, তাই ওদের বাধা দেইনি। স্বাধীন বড় বড় করে ফোনের দিকে তাকালো। ঝটপট জানতে চাইল, কিভাবে বুঝলে? ইভা দীর্ঘ শ্বাস ফেলতে ফেলতে লিখে, কারণ আপনার মতো নিরামিষ লোক হুট করে আমিষ হয়ে যেতে পারে না। স্বাধীন থতমত খায়। কি ফাজিলের ফাজিল ভাবা যায়। তার সাথে এতক্ষণ ঠাট্টা করছিল। কিছুটা বিরক্ত হলেও পরক্ষণেই মনে মনে হেসে বিড়বিড়িয়ে বলল, যাক মেয়েটা সব অতান নাহ বুদ্ধি আছে। কথা চৌধুরী নিজের মুখে ফেসপ্যাক লাগিয়ে মঞ্জিল চৌধুরীকে টেনে এনেছেন, কিন্তু তিনি কিছুতেই মুখে এসব লাগাবেন না। জোর করে যেই না মুখে দিতে যাবে তখনই বাহিরে থেকে মেহজাবিন ডেকে উঠল, বাবাকে যেন এসেছে ডাকছে তোমাকে। ব্যাস তাকে আর কে পায়। উঠে বিড়বিড় করতে করতে বেরিয়ে গেলেন। কথা চৌধুরী কিছুতেই ফেসপ্যাক নষ্ট করবে না, তাই মেহজাবিনকে রুমে ডাকলেন। মেহজাবিন মুখ গোমরা করে মায়ের রুম থেকে বেরিয়ে এলো। তার মায়ের এই ফেসপ্যাকের চক্করে যে পড়বে তার জীবন শেষ। একদম বানিয়ে দিয়েছে। কেউ দেখার আগেই রুমে চলে যেতে হবে। তবে শেষ রক্ষা হলো না। মাঝখানেই আসিফের সাথে দেখা হয়ে গেল। তাকে দেখেই মেহজাবিন হাত দিয়ে মুখ থাকল। আসল রূপ তো দেখেই ফেলেছি, এখন আর মুখ টিকে কি হবে? মেহজাবিন হাত সরালো। আসিফ হাসছে। মন্ডায় চাইল তুলে একটা আছাড় মারতে। এই ব্যাদাকে তোলা তার কর্ম নয়। তবে কথায় হারলে চলবে না। আবার কি বলবে বুঝতেও পারছে না। আপনার কোনো কাজকর্ম নেই, সারাক্ষণ আমার আশেপাশেই কেন ঘুরঘুর করেন? বাহ, কখন কি করি ভালোই তো নজরে রাখো। মেহজাবিন ভড়কে গেল। কিছু না বলে চটপট দেখিয়ে চলে গেল। আসিফ তার যাওয়ার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। পেছনে ঘুরতেই দেখল সৌরভ সৌভিক দাঁড়িয়ে। দুজনেই একসঙ্গে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, এখানে কি হচ্ছিল? আসিফ মাথা চুলকে আমতা আমতা করে বলল, গন্ডগোল। দুই ভাই আর কোনো কিছু জিজ্ঞেস করল না। একে অপরের কাঁধে হাত রেখে যেতে যেতে গেয়ে উঠল, শোন মন বলি তোমায়,
সব করো, প্রেম করো না। প্রেম যে কাঁঠালের আঠা, আর লাগলেই পরে ছাড়ে না। আরবি বিয়ে ভাঙার কোনো উপায় না পেয়ে শেষমেশ সংগ্রামকে কল দিল। সংগ্রামের কাছে আরবির নাম্বার ছিল না, তাই অচেনা নাম্বার দেখে সালাম দিয়ে জিজ্ঞেস করল, কে বলছেন? আরবি সে উত্তর না দিয়ে সরাসরি বলল, শুনুন, আপনি আমার বাড়িতে ফোন দিয়ে বলবেন আপনার গার্লফ্রেন্ড আছে, আমাকে বিয়ে করতে পারবেন না। সংগ্রাম হকচকিয়ে গেল। এই কথার অর্থ বুঝতে কিছুটা সময় নিল। বসার ঘর থেকে উঠে বাহিরে বেরিয়ে এসে অতঃপর কথা বলল, কিন্তু আমার তো গার্লফ্রেন্ড নেই। না থাকলেও বলবেন আছে। না, আমি মিথ্যা কথা বলি না। আরবি নিজের চুল নিজেই টেনে ধরল। রাগ কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বলল, আপনি তো সাধু সন্ন্যাসী, তাই না? না, আমি সংগ্রাম চৌধুরী। আরবি হতাশার সহিত ফোন রেখে দিল। এর সাথে কথা বলে কোনো লাভ নেই জানত। তবুও একটা আশা নিয়ে কল দিয়েছিল, এখন মনে হচ্ছে কল দেওয়াই ভুল হলো। বিছানায় ফোন ছুঁড়ে মারল। সাথে সাথেই কল এলো। বেশ কয়েকবার রিং হওয়ার পরে রিসিভ করল। কি সমস্যা? সংগ্রাম সিরিয়াস কণ্ঠে বলল, আমার সমস্যা, আমার একটা বউ নাই, ডজন খানেক বাচ্চা কাচ্চা নাই। তো আমি কি করব? বিয়ে? আরবি এবার রাগল না, ঠান্ডা মাথায় জানতে চাইল, আপনি আমাকে সত্যি বিয়ে করবেন তাই তো? এতক্ষণে বুঝলেন। সংগ্রামের হাস্যোজ্জ্বল উত্তর। আরবি মিনিট পাঁচেক সময় চুপ থেকে মনে মনে কিছু একটা ভাবল। অতঃপর বলল, বেশ, আপনাকে বিয়ে করে হারমাস যদি না জ্বালিয়ে খেয়েছি তবে আমার নামও আরবি নয়। তিথি পাথরের মতো ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে আছে। কোনো প্রকার নড়াচড়া করছে না। তার অবশ্য যথেষ্ট কারণ আছে। সারা জীবন স্বামীর পাগলামিতে সাথ দিয়েছে, তাই বলে এই বয়সে এসে আবার বিয়ের পিঁড়িতে বসবে? এবার মুখ খুলল, বললেন, পা বল হয়ে গেছেন। বাচ্চা কাচ্চারা কি ভাববে? কিছুই ভাববে না। সবাই হাসবে। হাসুক, হাসলে মন ভালো থাকে। আমি লজ্জায় মুখ রেই যাব। সমস্যা নেই, আমি বাঁচিয়ে নিব। না না, আমি বাচ্চা কাচ্চার সামনে কবুল বলতে পারবো না। সবাইকে বলবো কবুল বলার সময় চোখ বন্ধ করে রাখতে। 3 ঘন্টা যাবৎ বোঝানোর পরেও স্ত্রীর কথায় পাত্তা দিলেন না জয়নাল হাসান। তার মতে কে কি ভাববে এটা না ভেবে নিজের মন যা চায় তাই করা উচিত। তার যুক্তি বুদ্ধি হাওয়ায় উড়িয়ে দিয়ে স্ত্রী থমথমে গালটা টেনে মুচকি হেসে বললেন, সবাই জানে তাদের দাদুভাই রোমিও আর তার বউ জুলিয়েট। জয়নাল হাসানের কথা শুনে সবাই রিয়াকশন দিতে ভুলে গেছে। ইমদাদ হাসান ইনিয়ে বিনিয়ে এমন পাগলামি করতে নিষেধ করে বললেন, আব্বা আরেকটু ভেবে দেখলে হতো না? জয়নাল হাসান সে কথা হাওয়ায় উড়িয়ে দিলেন। একবার যখন ঠিক করেছেন তখন বিয়ে করবেনই। হঠাৎ মাথায় অন্য কিছু উকি দিল। একগাল হেসে বললেন, ভাবাভাবি বাদ দাও। চাইলে তোমরাও আরেকবার বিয়ে করতে পারো। এমন সুযোগ বারবার আসে না। ইশরাত জাহানের মনে লাড্ডু ফিটল। সবেই মুখ খুলতে যাবেন তৎক্ষণাৎ ইমদাদ হাসান বললেন, এক বউয়ের জ্বালায় বাঁচি না, আবার বিয়ে? জয়নাল হাসান মনে মনে হাসলেন। কিছু বলার পূর্বে ছেলে বউয়ের রাগী রিয়াকশন দেখতে ভুললেন না। অতঃপর থমথমে গলায় বললেন, তোমার বউকেই তুমি দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব পেয়েছ, বাছা, অন্য মায়ের নয়। সকালের ভাত কিন্তু এখনো পেটে পড়েনি, মনে রেখো। ইমদাদ হাসান দাঁত বের করে একটু হাসার চেষ্টা করলেন। স্ত্রীর দিকে তাকানোর দুঃসাহস না করে মানে মানে কেটে পড়লেন। আর কিছু বললেই ভাত বন্ধ হয়ে যেতে পারে। ইভা মিটিমিটি হাসছে। তার ভীষণ ইন্টারেস্টিং লাগছে। এত সময় দরজার বাহিরে দাঁড়িয়ে সে সব কথা শুনছিল। বাবাকে বের হতে দেখেই দৌড়ে প্রস্থান করল। শাশুড়ির সব কথাতেই ইশরাত জাহান মতভেদ এক দুইবার করবেই। বলতে গেলে তাদের মধ্যেকার ঠান্ডা মাথার একটা যুদ্ধ চলে। যদিও যে কারোর সহজে তা বোঝার উপায় নেই। একদম কাছাকাছি থাকলেই তবে ধরতে পারবে। আজকে লেগেছে মূলত বরযাত্রীর মেনুকার্ড কি হবে, এটা ইশরাত জাহান ঠিক করলেও দাদিমার পছন্দ হয়নি। তাই তিনি বড়সড় পরিবর্তন করিয়েছেন। এটা নিয়ে সকাল থেকে শাশুড়িকে খুঁচাচ্ছে। কেউ এসে কিছু জিজ্ঞেস করলেই বলছে, আমার চয়েস খারাপ, অন্য কাউকে বলুন। তিথি পাশের বাড়ির তার বয়সী এক ভদ্রমহিলার সাথে গল্প করছিল। বারবার একই কথা শুনে মনে মনে ফুঁসতে লাগল। কিছু না বললেই নয়। তাকে শুনিয়ে শুনিয়ে থমথমে গলায় আফসোসের সুরে বলল, শখ করে ছেলেকে বিয়ে করালাম কিন্তু মনের মতো বউ পেলাম না।
ইশরাত জাহান সোফায় নতুন কভার লাগাচ্ছিল। এমন কথায় সে তেলেবেগুনে জ্বলে ওঠে। শাশুড়ির মতো একই ভঙ্গিতে বলল, আপনার আর আমার একই কপাল, আম্মা শখ কইরা একটা বিয়ে করছিলাম, মনের মতো শাশুড়ি পাইলাম না। তোদের বিয়ে ঠিক করেছি, এবার বিয়ের দিনই তোদের বিয়ে। এহেন কথায় চমকে উঠল লিসা আফরিন। কে আসছো বলা নেই কওয়া নেই, হুট করে বলছে তাদের বিয়ে। বলা বাহুল্য লিসা আর আফরিন কাজিন। মা কাকিমনি মিলে সুন্দর মতো ডেকে এনে যে এমন কথা বলবে বুঝতে পারেনি। দুজনেই একসাথে প্রতিবাদী কণ্ঠে বললেন, আমরা এখনই বিয়ে করব না। আফরিনের মা বললেন, কেন করবি না? ছেলে ভালো, দেখতে সুন্দর, পরিবার ভালো, আর কি চাই? লিসা বলল, কাকিমনি আগে আমরা পড়াশোনা করতে চাই। তার কথার বিরোধিতা করে এবার তার মা বললেন, বিয়ের পরেও পড়াশোনা করা যায়, আর ছেলে শিখত তোদের কি আর মূর্খ বানিয়ে রাখবে? দুজনের চোখই ছলছল করে উঠল। হুট করে চেনা মানুষ অচেনা লাগছে। তাদের এমন মতিগতি দেখে আফরিনের মা আবার বললেন, তোদের কাউকে পছন্দ আছে? দুজনেই চুপ হয়ে গেল। আসলে সেদিন স্বাধীনের থেকে সব শুনে সংগ্রামের থেকে লিসাদের নাম্বার কালেক্ট করেছিল সর্বরা। একে অপরের বোকামির কথা শুনে অনেকক্ষণ হাসাহাসি করে সকলে। তারপর থেকে টুকটাক কথা হয়। এখন যে একটু একটু ভালো লাগে অস্বীকার করার জোগাড় নেই। আবার মায়ের সামনে স্বীকার করারও সাহস নেই। তাই চুপ করেই রইল। লিসার মা এবার মেয়েদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সুন্দর মতো বুঝিয়ে বললেন, দিনকাল ভালো না মা। তোর বাবা চাচারা থাকে বাহিরে, তোদের নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকি আমরা। এলাকায় দিন দিন উল্টো পাল্টা পোলাদের আনাগোনা বাড়ছে। রাজি হয়ে যা, আর তাছাড়া আমরা সব খোঁজ খবর নিয়েছি, তোরা ভালো থাকবি। আফরিন হুট করে প্রশ্ন করল, তারা কি দুই ভাই? তার প্রশ্নের উত্তর কেউ করল না। তারা দেখিয়ে বেরিয়ে গেল। আজ শুক্রবার। মঞ্জিল চৌধুরী মসজিদ থেকে জিলাপি নিয়ে এসেছেন। এই দিনটা আসলে মেহজাবিনের সেদিনের কথা মনে পড়ে যায়, যেদিন আসিফের থেকে তার বাবা জিলাপি নিয়ে নেওয়ার পরে তার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। মনে হচ্ছিল এখনই কান্না করে ফেলবে। এসব মনে হতেই এক দফা হাসল। এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো আজকে আসিফ এসেছে কিনা, কিন্তু না, কোথাও দেখতে পেল না। হতাশ হয়ে ফিরে যাচ্ছিল, হুট করে কেউ পাশে এসে বলল, আমাকে খুঁজছিলে? মেহজাবিন চমকে উঠল। বুকের মধ্যে কাঁপছে, এভাবে এসে হুট করে কেউ কথা বলে। বুকে ফুনিয়ে ভুলবশত বলেই ফেলল, আপনাকেই? আমাকে? হুম, শিওর। মেহজাবিনের এবার হুঁশ এলো, বেফাস কিছু বলে ফেলল নাকি। তারপর মাথায় এলো না না, সে তো তাকে খুঁজছে। মুচকি হেসে বলল, আজকে শুক্রবার না, আব্বা মসজিদ থেকে জিলাপি এনেছে আপনাকে খুঁজছে খাওয়ার জন্য। আপনি তো আবার শুক্রবার এলে জিলাপির লোভে মসজিদে যান। আমার আবার দয়ার শরীর আজকে যেতে পারেননি, তো তাই আমি আনতে বলেছিলাম। ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি আসুন প্লিজ। আসিফ রেগে তাকাতেই মেহজাবিন দৌড় পেছনে থেকে সে বলল, এই দিনই দিন নয়, আরো দিন আছে। মেহজাবিন থামল, দাঁত কেলিয়ে পরের টুকু সম্পূর্ণ করে বলল, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। দূর থেকে এই দৃশ্য দেখলেন কথা চৌধুরী। মনে মনে কিছু একটা ভাবলেন, অতঃপর কিছু না বলেই চলে গেলেন। ইভা তাজ্জব বনে রুমে এসে বসল। একের পর এক ছটকা খেয়ে তার মাথা ভনভন করে ঘুরছে। চারদিকে আসলে কি হচ্ছে? আবারও স্বপ্ন নাকি বাস্তব? মনে হতেই নিজের হাতে নিজে একটা চিমটি কাটল। জোরে ব্যথা লাগতেই চেঁচিয়ে উঠল। আরবি নিজের মস্তিষ্ক অন্য দিকে রাখতে সবেই মনোযোগ সহকারে পড়তে বসেছিল। তার চিৎকারে চমকে উঠেই বসালো মাথায় একটা চাটি। ইভা মাথা নাড়তে নাড়তে বলল, কি সমস্যা মা, রো কেন? আরবি কানে হাত দিয়ে বিরক্তি নিয়ে বলল, তোর কি সমস্যা, চিল্লাস কেন? ইভা কথা বাড়ালো না, থমথমের সুরে বলল, ভুল হইছে আমার, ক্ষমা করে দেন। আরবি আর কিছু না বলে আবার বইয়ের দিকে চাইল। কোনো বাক্য ছাড়াই বই নিয়ে উঠে গেল। পড়তে বসলেই একমাত্র সে দিন দুনিয়া ভুলে যায়। পড়াশোনা করতেই সে ভালোবাসে। জীবনে তার পড়াশোনায় সব। তার এসব কথা শুনলেই ইভা অবাক হয়। ভরকানো গলায় চিন্তিত সুরে শুধায়, কোনো সুস্থ সবল মানুষের ভালোবাসা কখনো পড়াশোনা হতে পারে? যদিও সে কথার উত্তর আরবি তাকে দেয় না, তবুও বারবার জিজ্ঞেস করে। যাই হোক, আপাতত এসব কথা বাদ।
এখন মাথায় চলছে অন্য কথা। আরিফেতে যা শুনেছে তা যদি সত্যি হয়, তাহলে তো হেব্বি মজা হবে। হঠাৎ মাথায় এলো অন্য কথা। নিজেই কি টকারি মেরে বলল, দুনিয়ায় সবাই বিয়ে পাগল ভাই। বিয়ে করব না এসব তো বাহানা মাত্র। যত দোষ এভাখোস না। হতে পারে আমার একটু লজ্জার শরম কম, কিন্তু আমি আসলে ভালো লোক। একটু থেমে আবার বিড়বিড় করে বলে উঠল, নিজের বিয়ের কথা নিজে না বললে মানুষ বুঝবে কেমনে? হুহো। মঞ্জিল চৌধুরীর সবেই চোখ দুটো লেগে এসেছিল। সেই মুহূর্তে কথা চৌধুরী কিছু চিন্তা করতে করতে অন্য মনস্ক হয়ে মঞ্জিল চৌধুরীর মাথার ওপরে এসে বসল। কিসের ঘুম? সাথে সাথে হকচকিয়ে ধাক্কা দিয়ে লাফিয়ে উঠে বসলেন। হাত দিয়ে চোখ ডলতে ডলতে ভালোভাবে আশেপাশে তাকিয়ে দেখলেন কেউ নেই। তবে কি স্বপ্ন দেখেছেন এতক্ষণ? না হতেই পারে না। কিছু একটা মনে হতেই ফ্লোরের উকি মারলেন। কথা চৌধুরী টান হয়ে ফ্লোরে শুয়ে আছে। এবার আসল কাহিনী বুঝলেন। চিন্তা ভাবনা বাদ দিয়ে উঠে গিয়ে স্ত্রীকে কয়েকবার ডাকলেন, কিন্তু না, কোনো রেসপন্স নেই। মনে হল দাঁত লেগে গেছে। ধাক্কা কি একটু বেশি জোরে হয়ে গেছে? কিন্তু এখানে তার কি দোষ? দোষ না থাকলেও এখন তারই দোষ। দৌড়ে গিয়ে এক গ্লাস পানি এনে চোখ মুখে ছিটিয়ে দিতেই চোখ মেলে চাইল। টেনে তুলতেই উঠে বসে বলল, আমি এখানে কেন? মঞ্জিল চৌধুরী এত সময় মনে মনে দরদ পড়ছিলেন। এই কথা শুনে থেমে গেল। যাক, মনে নেই তবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে জোরপূর্বক হেসে বললেন, মাথা ঘুরে পড়ে গিয়েছিল। কথা চৌধুরী কিছু সময় চুপ থেকে বললেন, আপনার জন্যই তো মাথা ঘুরে আমার। নিজে কোনো কাজ ঠিক মতো দেখে না, সব কাজ আমাকেই করতে হয়। থাকবো না আর আমি এবাড়িতে এক্ষুনি চলে যাব। আরও কিছু বলতে যাচ্ছিলেন, হঠাৎ সাইডের দাঁতে ব্যথা অনুভূতি হলো। হাত দিয়ে দাঁতটা ধরতেই খুলে এলো। কথা এতে অবাক হলেন না। দাঁতটা বেশ কিছু দিন আগে থেকেই নড়বড়ে হয়ে রয়েছিল। হাত ধরে উঠাতে চাইলেও পারলেন না, বেচারি অনেক জোরেই কোমরে ব্যথা পেয়েছে। কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে আসলেন। বিছানা বসাতেই কথা চৌধুরীর আসিফের কথা মনে পড়ল। ব্যথা ট্যাথা ভুলে বললেন, এই শুনুন। শুনছি। মিনিট দুই থেমে বললেন, আসিফ আর তোমার মেয়ের মধ্যে মনে হয় কিছু একটা আছে। মঞ্জিল চৌধুরী ছোট ছোট করে তাকিয়ে বললেন, এমন মনে হওয়ার কারণ? সারাক্ষণ একে অপরের আশেপাশে থাকে, আমার সন্দেহ হয়। স্বাভাবিক। তোমার কি মনে হয়? স্ত্রীর কথায় তিনি হাসলেন। মনে মনে তিনি আগে থেকেই আসিফকে পছন্দ করেন। বললেন, আসিফ তো আর খারাপ না, একবার ভেবে দেখতে পারো। যদিও ছেলেটা একটু গম্ভীর, তবে যথেষ্ট দায়িত্ববান এবং ভদ্র। ছেলে তো বেকার। তোমার ছেলেও তো বেকার। পড়াশোনা তো শেষের দিকে, চাকরি তো করবে। সেম উত্তর। একটু থেমে, শোনো, আরবির বাবা মা কিন্তু ভালো ছেলে পেয়ে হাতছাড়া করেনি। তুমি কি ভেবেছ তারা তোমার কথায় রাজি হয়েছে? একদমই না, আগে সব খোঁজ খবর নিয়েছে তবেই রাজি হয়েছে। কথা চৌধুরী চিন্তিত হলেন। কথা মিথ্যা নয়। অতঃপর বললেন, তবে এখন কি করতে বলছো? আসিফের বাড়ির লোকদের খবর দাও। কিন্তু কি? সন্দেহ তো ভুলও হতে পারে। যদি তাদের মধ্যে কিছু না থাকে তবে? মৃদু সুরে কথাখানা বলে থামলেন। সব সময় হাসি তামাশা আর ঝগড়ার মুডে থাকা স্ত্রীকে তিনি শুধু সন্তানদের বিষয় নিয়ে ঠান্ডা মাথায় কথা বলতে দেখেন, নয়তো অন্য সময়ে। যদিও সব কিছু ইচ্ছাকৃত। অসুস্থতার কারণে অফিস যাওয়া ছেড়ে দিয়েছেন, বছর কয়েক হয়ে এলো। অসুখ বিসুখের চিন্তা যাতে মাথায় না থাকে, তাই দিনরাত এমন পায়ে পা লাগিয়ে ঝগড়া চালান। কথাগুলো মনে হতেই মুচকি হাসলেন। কখন কি হয়ে যায় ঠিক আছে। তার কিছু হয়ে গেলে কথা চৌধুরী যে ভীষণ ভেঙে পড়বে এতে কোনো সন্দেহ নেই। মেয়েটা প্রচণ্ড ভালোবাসে তাকে। তাই এই সুযোগে তিনি আসিফের কোথাও বলতে চাচ্ছিলেন, কিন্তু স্ত্রীর রিয়াকশন ভেবে এতদিন কিছু বলেননি। আজ যখন কথা উঠল বলেই ফেললেন। অফিসের কাজ এখন ম্যানেজারই সব দেখাশোনা করবে। সংগ্রামের চাকরি বাকরি না হলে ভবিষ্যতে সে বসবে। আর বীর হাত দেওয়ার এটাও একটা কারণ। ভদ্রলোকের সাথে তার কথা হয়েছে। সারাক্ষণ কিপটামি করলেও সন্তানদের বিষয়ে সবাই সিরিয়াস। আপাতত সে সব কথা বাদ দিয়ে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে এক গাল হেসে বললেন, কিছু না থাকলে বিয়ের পরে হবে। আজ কন্যার গায়ে হলুদ, কাল যে তার বিয়ে।
প্রপর মাথায় আসবে যে বর যাবে তাকে নিয়ে হলুদ অনুষ্ঠান। এক সারিতে এতগুলো বর দেখে সবার চোখ কপালে। মেয়ের বাড়ির লোক এসেছে হলুদ দিতে। তাদের হলুদ দেওয়া শেষ হলে বরের বাড়ির লোকজনও যাবে। বরদের গায়ে কি হলুদ ছোঁয়াবে। হলুদের বাটিখানা হাতে পেতেই তারা একে অপরের মুখে দিতে শুরু করল। আশেপাশের লোকজন সবাই হা করে কিছু সময় তাকিয়ে থেকে সবাই হেসে ফেলল। আসিফের গায়ে হলুদও এখানেই হয়েছে। যেহেতু সে আগে থেকেই পছন্দ করত, তাই হুট করে বাবার দেওয়া বিয়ের প্রস্তাব হলেও রাজি হয়ে গেছে। তবে মনের ভাব এখনো প্রকাশ করেনি। এমন মুখ করে আছে যেন বাবা জোর করে বিয়ে দিচ্ছে। আশ্চর্যজনক ব্যাপার হলো মেহজাবিন কিছুই বলেনি। হঠাৎ বিয়ের কথা শুনে সুখের মধ্যে আছে। তার খুশি হওয়া উচিত না দুঃখী। বুঝতে না পেরে আপাতত অনুভব শূন্য হয়ে রইল। আসিফের সম্পর্কে সবাই সব কিছুই জানে। তাই স্বাধীন সংগ্রামকেও বাবা মায়ের ওপরে কথা বলেনি। তবে বোন রাজি কিনা জিজ্ঞেস করতেও ভুলেনি। উত্তরে সে বলেছে, বাবা মার কথাই আমার কথা। এবাড়ির হলুদ শেষ হতেই বাড়ি যাওয়ার পালা। কিন্তু বিপদ বাঁধল অন্য জায়গায়। সংগ্রাম আর স্বাধীনের বন্ধুগণ মেয়ের বাড়ি যাবে হলুদ দিতে। কিন্তু বিষয়টা মেনে নিচ্ছে না কিছু ময়মুরব্বী লোকজন। কে শুনে কার কথা। শেষমেশ লুকিয়ে চুপিয়ে তারাও এসেছে। আসেনি শুধু স্বাধীন। পাত্রীরা সবুজ পাড়ের হলুদ শাড়ি পরেছে। ভীষণ মিষ্টি লাগছে সবাইকে। সবার আগে হলুদ দিতে গেলেন জয়নাল হাসান। মজার বিষয় হলুদ নিয়ে গিয়ে আগে নিজের স্ত্রীর গালেই হলুদ ছোঁয়ালেন। সাথে সাথে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। জয়নাল হাসান সেসবে পাত্তা না দিয়ে স্ত্রীর কানের কাছে ফিসফিস করে বললেন, আমার হলুদিয়া বউ। তিথির এমনই লজ্জায় মরি মরি অবস্থা। আবার এমন কথায় মনে হলো দৌড়ে পালিয়ে যাক। না, সবার হাসির শব্দে আর সত্যি টিকতে পারলেন না। এক প্রকার দৌড়েই স্থান ত্যাগ করলেন। পিছু পিছু জয়নাল হাসানও গেলেন। সবাই আরেক দফা হাসল। এক এক করে সবাই হলুদ দিয়ে যাচ্ছে আর আসছে। আরবির পিঠ পাঁজর লেগে এসেছে। আর বসে থাকতে পারল না। চুপি চুপি উঠে রুমে চলে যেতে চাইল। বাড়ির মধ্যে ঢুকবে এমন সময় কেউ পেছনে থেকে ডাক দিল। আরবি পিছু ফিরতেই চোখ কপালে। আশেপাশে তাকিয়ে দেখল কেউ আছে কিনা। না, এদিকে কেউ নেই, সবাই স্টেজের দিকে। হতভম্বী কণ্ঠে বলল, আপনি এখানে কি করছেন? আপনার থেকে হলুদ নিতে এসেছি। আরবি ভ্রু কুচকায় থতমত খাওয়া কণ্ঠে বলে, আমি তো শুনেছি বর বউকে হলুদ দিতে লুকিয়ে আসে, আর আপনি নিতে এসেছেন মানে? মানুষ যা করবে আমাকেও তাই করতে হবে নাকি? ও, আপনি তো আর মানুষ না। হ্যাঁ আমি ভূত, আপনি পেতনি। এখন তাড়াতাড়ি হলুদটা দিয়ে দিন তো। বলি লুকিয়ে আনা বাটিটা বের করল। আরবি সেদিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে চলে যেতে যেতে বলল, পারবো না। সংগ্রামের মাথায় কুবুদ্ধি এলো। চেঁচিয়ে বলল, আমাকে যদি হলুদ না লাগান তবে আপনার বাসার মধ্যে চলে যাব, আর কেউ যদি জিজ্ঞেস করে আমি এখানে কেন, বলবো আপনি আসতে বলেছেন। আরবির পা থেমে গেল। কপাল চাপড়ে ফিরে এলো। মনে মনে শখানেক গালি দিল। কি শয়তানের শয়তান ভাবা যায়। কপট রাগ দেখিয়ে বাটি খানা নিয়ে মাথায় ঢেলে দিল। সংগ্রাম বিব্রতবোধ করল, বলল, এই পেতনি হলুদ মুখে দেয়, চুললে মায়। আরবি আর দাঁড়ালো না। মুখ ভেঙচি দিয়ে দৌড়ে চলে গেল। সৌরভ সৌভিক এমন সুযোগ পেল না। লিসা আর আফরিন সবার মধ্যে এর মধ্যে ঢোকা অসম্ভব। হতাশ হয়ে ফিরে গেল। ইভা গাল ফুলিয়ে খাটের ওপর বসে আছে। সংগ্রামদের চলে যাওয়ার সময় সে দেখেছে। মনে মনে প্রচণ্ড দুঃখ পেয়েছে। সবার জামাই এলো, তারটা তো এলো না। রাগে দুঃখে কান্না পেল। দরজায় টুকা পড়তেই গিয়ে খুলে দিল। আফরিন ফোন দিয়ে চলে গেল। ইভা ফোন নিয়ে গিয়ে মেসেজ টেসেজ না দিয়ে সোজা কল দিল। স্বাধীন সবেই গোসল টোসল সেরে ফোন হাতে নিয়েছিল। আননোন নাম্বার দেখেও ধরল। মন বলছিল এটা ইভা। ধরেই সালাম দিয়ে বলল, কিছু বলবা? ইভা ছোট ছোট কর বলল, বলবো। বলো। আপনি আসেননি কেন? কোথায়? আমাদের বাড়ি। সে তো কাল যাব। আপনার ভাইরা আজও এসেছিল। হি, আমি জানি না তো, আর জানলেও যেতাম না। তা কেন আসবেন? সারাদিন তো কাজ আর কাজ, তাছাড়া আর আপনার লাইফে কিছু আছে? স্বাধীন অবাক হলো। তার জড়ানো কণ্ঠ শুনে বুঝল এই বুঝি কান্না করে ফেলবে। তাই সুন্দর করে বলল, আমি বাড়ির বড় ছেলে, আমাকে কি ওদের মতো বাচ্চামি মানায়?
ইভা সে কথা শুনে বলল, আমার দাদুভাই বংশের বড়, সে সবার সামনে দাদিমাকে হলুদ পোড়ালো। স্বাধীন ভেবাচেকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, তিনি আগেকার যুগের মানুষ। ইভার রাগ হলো, মাথা আউলে গেল, মুখে যা এলো দাঁতে দাঁত চেপে ধরে বলল, বড় বা বুড়ো এটা কোনো বিষয়ই না, বিষয় হচ্ছে আপনি একটা আনরোমান্টিক লোক। আপনাকে আমিও ভিশাপ দিলাম, আপনার 101টা বাচ্চা কাচ্চা হোক। স্বাধীন কিছু বলার আগেই ফোনটা কেটে দিল। মেয়েটা কি বলল সে নিজে জানে তো। ফোনের দিকে তাকিয়ে বেচারা অসহায় কণ্ঠে বিড়বিড়িয়ে বলল, এত দেখি বংশগত পাপ বল। বিয়ের পরে তুমি পাপ বল হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও স্বাধীন বাবা। এতগুলা বিয়ে তো আর এক কাজী দিয়ে পড়িয়ে শেষ করা যাবে না, তাই কাজী আনা হয়েছে 3টে। সচরাচর দেখা যায় বড়রা বসে অপেক্ষা করে বউয়ের সাজ শেষ হওয়ার, কিন্তু এখানে হলো সব উল্টো। কনেগণ আগেভাগে রেডি টেডি হয়ে এসে স্টেজে বসে আছে, তবে সবাই বিশাল ঘোমটা দিয়ে বসে আছে। বরদের মধ্যে দেরি করছেন জয়নাল হাসান। তার অবশ্য কারণ আছে। নিজের বউকে তিনি অন্য কারো হাতে সাজতেন দেননি, নিজের হাতে সাজিয়েছেন। আর তার সাজগোজ শেষ করতে করতে নিজের দেরি হয়ে গেছে। অবশেষে তিনি তৈরি হয়ে এলেন। সাধারণত কাজীরা বিয়ে পড়ানোর আগে কিছু পরামর্শমূলক মন্তব্য দেন। এখানেও নিয়মের ব্যতিক্রম হলো না। বিয়ে একটি সামাজিক বন্ধন থেকে শুরু করে। বিয়ের বরকত নিয়ে কয়েকটা হাদিসও শোনালেন। নিজের দোষত্রুটি মাফ করে মিলে মিশে থাকতে বললেন। সবাই ভাবল এবার বোধহয় বকবক শেষ করে বিয়ে পড়ানো ধরবে। কিন্তু সেগুড়েবালি আরেক টপিক শুরু করতেই সবাই বিরক্তি নিয়ে বসে থাকলেও জয়নাল হাসান চুপ থাকলেন, গম্ভীর সুরে বলে উঠলেন, কথা পরে কও মিয়া, আগে বিয়ে পড়াও। এই ভারী সাজগোজে আমার বউটার বসে থাকতে কষ্ট হচ্ছে। সবাই মুখ টিপে হাসল। ইভা জোরেই ফিক করে হেসে ফেলল। যেহেতু বর বউ পাশাপাশি বসানো হয়েছে, ঘোমটার আড়ালে বসে থাকা তিথি লজ্জায় শেষ। উপায়ন্তর না পেয়ে জামাইয়ের হাতখানা আলগোছে ধরল, যাতে চুপ থাকে, এসব বেফাস কথা না বলে। কিন্তু তার হাত ধরা দেখে জয়নাল হাসান খার কাত বউয়ের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বললেন, আর একটু অপেক্ষা করো বউ। তিথি হাত ছেড়ে দিয়ে কয়েকশো বকাঝকা করল মনে মনে। কিন্তু দাদুভাইয়ের এই বাক্য আর কেউ না শুনলেও তার পাশে বসা স্বাধীন ঠিকই শুনতে পেল। মনে মনে বিড়বিড়িয়ে বলল, ওয়ে প্রেম। আসিফ আর মেহজাবিনের বিয়ের ব্যবস্থাও এবাড়িতে করা হয়েছে। প্রথমে এতগুলো বিয়ে নিয়ে একটু বিব্রতবোধ করলেও এখন সবাই বেশ আগ্রহী। আসিফ নিজেও বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে গম্ভীর সুরে ছোট ছোট করে মেহজাবিনকে বলল, এই কাজীরে একটু স্মরণ করিয়ে দাও, তাকে বিয়ে পড়াতে ডাকা হয়েছে, ভাষণ দিতে নয়। মেহজাবিন ভড়কে গেল আর চোখে তাকিয়ে ভাবল এই ব্যাডারও বিয়ে করার এত তাড়া। তবে মুখে কিছু বলল না, কথাগুলো তুলে রাখল, সব বুঝে বলবে। চোখ সরিয়ে আবার নিচের দিকে তাকাল। সৌরভ সৌভিকের কানে কানে ফিসফিস করে বলছে, আর কতক্ষণ রে ভাই। বেচারা নিজেও অসহায় চোখে চেয়ে বলল, আমি কি জানি। কাজিরে জিগা, ব্যাডার সমস্যা কি। সবাই ফিসফিস করলেও সংগ্রাম আর চুপ করে থাকতে পারল না। জোরে সোরেই বলে বসল, বলবো কথা পরে, বিয়ে পড়াও আগে। কবুল পড়া শেষে মিষ্টি দিব ভাগে। এত কিছুর মাঝে স্বাধীন অবাক হলো, আশ্চর্য হলো। সবাই ফিসফিস করে এটা ওটা বলছে, ইভা কেন চুপ। একটু ভালোভাবে তাকাতেই দেখল তার শাশুড়ি আম্মা শক্ত করে মেয়ের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চোখে চোখ পড়তে একটা হাসি দিল। ইভার নজর এড়ালো না, সেই হাসি মুখে ভেঙচি দিয়ে মনে মনে বলল, হেসেও নাও জামাই, হেসেও নাও, সময় আবার এলো বুঝি। 3টে কাজীর 3বার বক্তব্য শেষ করে অবশেষে বিয়ে পড়ানো শুরু করল। সবার আগে জয়নাল হাসানের থেকেই শুরু করা হলো। মঞ্জিল চৌধুরী মুখ কোমরা করে ভাবছিলেন, ঈশ্বরে আজকে তার নাট্যবাজ বউটার কোমরটা না ভাঙলে সেও আরেকবার বিয়ের পিড়িতে বসত। এতগুলা বিয়ে দেখে কার না বিয়ে করতে শখ হয়। সব থেকে বড় কথা জয়নাল হাসান। এই বয়সে তার শৌখিনতা দেখে সবাই মুগ্ধ। প্রথমে মজা হিসেবে নিলেনও এখন সবারই ইন্টারেস্টিং লাগছে। তবে এত কিছুর মাঝেও সব থেকে দূরে দাঁড়িয়ে ইমদাদ হাসান। তার এসবে মন নেই, সে খাবারের তদারকি করছে। ইশরাত জাহান মেয়ের কাছ থেকে ছাড়া পেতেই স্বামীর দিকে এগিয়ে গেলেন। পাশে গিয়ে দাঁড়াতেই ইমদাদ হাসান না তাকিয়ে বললেন, কিছু বলবা।
ইশরাত জাহান বেশ আগ্রহ নিয়ে বললেন, চলুন না আরেকবার বিয়ে করি। ইমদাদ হাসান চোখ মেলে চাইলেন। হাতে থাকা খাবারের লিস্ট দেখাতে দেখাতে বললেন, বিয়ে টিয়ে ছাড়ো, এটা দেখো। গণ বিবাহ হবে শুনে কয়েকশো মানুষ বেশি এসেছে দাওয়াত ছাড়াই। আমার সব টাকা পয়সা আজকেই সব খেয়ে চলে যাবে ও খোদা। ইশরাত জাহানের মনটায় চাইল জামাইরে তুলে আছাড় দিতে, কিন্তু মন চাইলেই কি সব পারা যায়। খাতাটা হাতে নিয়ে ওটাই জামাইয়ের দিকে ছুরি মেরে বলতে বলতে চলে এলো, লার কিপ্টের ঘরের কিপ্টে। অবশেষে হাসি তামাশা শেষ, বিয়ে সম্পূর্ণ হল। বিদায় বেলা কান্নাকাটির রোলো পরল। পরিশেষে সবাই যে যার গন্তব্য ধরল। তোমায় হৃদ মাচারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাচারে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌরব আর পাবে না। খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌরব আর পাবে না, না না না। ছেড়ে দেব না। তোমায় হৃদ মাচারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাচারে রাখবো, ছেড়ে দেব না। হৃদয় মোহনগড়া, কোন গুণীজনার মনোহরা। হৃদয় মোহনগড়া, কোন গুণীজনার মনোহরা। ওরে রাধার প্রেমে মাতোয়ারা চাঁদগৌর। ওরে রাধার প্রেমে মাতোয়ারা। ধুলায় যায় ভাই গড়াগড়ি। যেতে চাইলে যেতে দেব না। ওরে যেতে চাইলে যেতে দেব না, না না না। না না না, যেতে দেব না। তিথি এক হাত ঘোমটা টেনে খাটের মাঝখানে বসে আছে। আর জয়নাল হাসান তার বেসুরে গলায় গান গেয়ে চলেছেন। অবশেষে বললেন, আমি আর বসে থাকতে পারছি না। জয়নাল হাসান থেমে গেলেন, বললেন, ওহ তাহলে শুয়ে থেকে শোনো। আমি ঘুমাবো। জয়নাল হাসান মিটমিট করে হাসতে হাসতে বললেন, বিয়ে যখন হয়েছে বিয়ের পরের নিয়মটুকুও হবে। দাঁড়াও, লাইটটা অফ করে দিয়ে আসি। তিথি আবার লজ্জা পেলেন। তার মনে হল দুনিয়ার সব লজ্জার সৃষ্টিকর্তা তাকেই দিয়েছে। জয়নাল পাশে বসে আলুছে স্ত্রীকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার পরশ দিয়ে বললেন, শত যুগ পেরিয়ে যাক, তমরে মানুষ হয়ে যাক, তবুও আমাদের ভালোবাসা না কমুক বউ। ভালোবাসি আমার লজ্জাবতী লতা। বিয়ে বাড়ি থেকে আসার পরে থেকেই মঞ্জিল চৌধুরী একখানে তাকিয়ে আছেন কথা চৌধুরীর দিকে। মাঝে মাঝে দু একবার পলক ফেলানোটাকেও তার সময় নষ্ট মনে হচ্ছে। হঠাৎ করে তার মনে হচ্ছে তার বউ আরো সুন্দর হয়ে গেছে। হুট করে হাত বাড়িয়ে চোখের চশমাটা কেড়ে নিয়ে বললেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চশমা ছাড়া তোমার চোখ দুটো এত সুন্দর আগে তো খেয়াল করিনি। কথা চৌধুরীর অদ্ভুত লাগলো। ভ্রুক্ষেপহীন ভাবে বললেন, পাশের বাড়ির ভাবির দিকে নজর থাকলে কি আর আমার চোখের দিকে নজর পড়ে। মঞ্জিল চৌধুরী এমন সুন্দর সময় নষ্ট করতে চাইলেন না। বললেন, এখন থেকে চশমা ছাড়াই আমার আশেপাশে ঘোরাঘুরি করবে বুঝছো। স্বামীর কথায় তাজ্জব বনে গেলেন কথা চৌধুরী। মিনিট খানিক চুপ থেকে দাঁতে দাঁত পিষতে বললেন, যাতে ঠাস করে রে যায় আর তুমি আরেকটা বিয়ে করে সংসার করতে পারো। এসব কি কথা? আমি কি তাই বলেছি? এটাই বলেছ। আমি চশমা ছাড়া চোখে দেখি। মঞ্জিল চৌধুরী মাথা চুলকালেন। মেকি হেসে বললেন, অন্য বলেই গেছি, আবেগে বলে ফেলছি আর কি। এত আবেগ কই থেকে এলো? বিয়ে বাড়ি থেকে। জানো, আজকে যখন সবাই বিয়ে করছিল আমার মন চাচ্ছিল আরেকবার। এবার কথা চৌধুরী লজ্জা পেলেন। থতমত খাওয়া কণ্ঠে বললেন, এসব কি বাচ্চারা শুনলে কি ভাববে? ভদ্রলোক সে কথা শুনলেন না। হুট করে স্ত্রীর পাখানা নিজের কোলের ওপর তুললেন। কিছু বলতে চাইলেও মুখের আঙুল দিয়ে বললেন, চুপ থাকো। তারপর বুক পকেট থেকে সুন্দর এক জোড়া নূপুর বের করে পরিয়ে দিতে দিতে বললেন, বয়স শেষ হয়ে যায় কিন্তু ভালোবাসা না। ইমদাদ হাসান রুমের মধ্যে পায়চারি করছেন 2 ঘন্টা যাবৎ। এদিকে তার বউয়ের আসার কোনো নামগন্ধ নেই। ভাবলেন একটা ডাক দিবেন। হা করতেই ইশরাত জাহান এসে হাজির। ভালোভাবে স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন অতিরিক্ত কান্না করায় নাক মুখ গাল এক লাল টকটক করছে। ভীষণ আদুরে লাগছে। মেয়েদের জন্য তার নিজেরও মন খারাপ। তবে তা প্রকাশ করলেন না। আগে এই বলিটাকে সামলাতে হবে। একটা দীর্ঘ শ্বাস ফেলে টুক করে গিয়ে দরজা লাগিয়ে স্ত্রীর হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় বসাতে চাইলেন। কিন্তু যেই না হাতটা ধরেছে অমনি ইশরাত জাহান হাতছাড়ি দিয়ে বলে উঠলেন, খবরদার, হাত ধরলে খবর আছে। সারাদিন বউ আলে ডালে, রাত্রিরে বউ কাজল ডলে না। ইমদাদ হাসান থতমত খেয়ে গেলেন। বউয়ের এত তে যাওয়ার কারণ মনে করার চেষ্টা করলেন। মনে পড়ল কি? পড়ল বোধ হয়।
জোর করে নিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দিলেন। কিছু বলার পূর্বেই শিউলি ফুলের মালা খোপায় গুজে দিলেন। শিউলি ফুল ইশরাতের ভীষণ প্রিয়। ফুল পেতেই মন থেকে ঝেড়ে ফেলল স্বামী সব ভুল। একগাল হেসে বললেন, এটা আমার জন্য। ইমদাদ হাসান মুচকি হাসলেন। পেছনে থেকে জড়িয়ে ধরে আয়নার দিকে তাকিয়ে বললেন, না, আমার বউয়ের জন্য। ইশরাত মুখ ভেঙচি দিয়ে বললেন, আপনি আমাকে একটুও ভালোবাসেন না। শুধু ভালোবাসেন আপনার টাকা পয়সাকে। তুমি ভালোবাসো আমাকে। না, আমিও একটুও ভালোবাসি না আপনাকে। ইমদাদ হাসান হাসে। শিউলি ফুলের ঘ্রাণ নিতে নিতে বললেন, টাকার ওপর আমি যতই মায়া করি না কেন, ভালো আমি তোমাকে বাসি সুন্দরী। ইশরাতের আবার চোখ ভিজে এলো। বললেন, আমার মেয়েরা ভালো থাকবে তো? কোনো সমস্যা হবে না তো? এত তাড়াহুড়ো করা কি ঠিক হলো? ইমদাদ হাসান চোখ দিয়ে ইশারা করে হা বোঝালেন। কথার প্রসঙ্গ পাল্টাতে সামনে ঘুরিয়ে জড়িয়ে ধরে বললেন, তোমার কথাই রাখবো ভাবছি। আরেকবার বিয়ে করি কি বলো? বেচারি কান্না জড়িত কণ্ঠে বললেন, কাকে? তোমাকেই। ইশরাত এবার চোখ মুছে নাক টানতে টানতে বললেন, আমি বোধহয় আপনাকে একটুখানি ভালোবাসি। শুধুই একটুখানি। আপনি তো তাও বাসেন না। মাথা নাড়িয়ে হ্যাঁ না বোঝাতেই ইমদাদ হাসান অট্টহাসিতে ফেটে পড়লেন। বুকের অপর কি ল পড়তেই থেমে গেলেন। হাসি বন্ধ করে মিহি কণ্ঠে বললেন, আমিও ভালোবাসি একটুখানি নয় অনেকখানি। ইভা এক হাত ঘোমটা খুললে রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে আর স্বাধীনের আসার অপেক্ষা করছে। 1 ঘন্টা পার হতে চলল অথচ তার জামাইয়ের কোনো খোঁজ খবর নেই। বিরক্তি নিয়ে বারবার উকি ঝুঁকি মারছে। হুট করে মাথায় একটা কথা এলো, হলুদের রাতের মতো আজকেও আসবে না নাকি? কালকের মতো বলবে না তো যে, শোনো, আমি বাড়ির বড় ছেলে, গুরুজনদের সামনে দিয়ে কি করে বাসর ঘরে যাই? ভাবনার মাঝেই দরজা খোলার শব্দ হতেই চমকে পেছনে তাকালো। স্বাধীন ঢুকে আগে দরজা লক করতে হাত বাড়ালো। তৎক্ষণাৎ ইভার হুঁশ এলো। দৌড়ে বিছানা থেকে বউঘোমটা তুলে মুখ ঢেকে ফেলল। অতঃপর স্বাধীনকে বাধা দিয়ে বলল, দাঁড়ান দাঁড়ান। স্বাধীন ভ্রু কুঁচকে তাকালো। মনে মনে ভাবল এইমাত্র না ঘোমটা ছাড়াই ছিল, আবার ঘোমটা কখন দিল? কিন্তু সে কথা জানতে না চেয়ে বলল, দরজা লক করব না। ইভা হাঁপাতে হাঁপাতে বলল, লক করবেন কিন্তু আমি রেডি হয়ে নেই। মানে? মানে আমি গিয়ে বিছানার মাঝে বসব। তারপর আপনি ধীরে ধীরে রুমে এসে দরজা খুলবেন এবং তারপরে লক করবেন, ঠিক আছে? এখন বের হন। কথাগুলো বলে স্বাধীনকে রুম থেকে ঠেলে বের করে দিল। বেচারা কি হলো বুঝতে একটু সময় নিল। সেখানেই দাঁড়িয়ে রইল। ইভা পরিপাটি হয়ে বসল। অতঃপর ডাক দিল, কি হলো আসুন। স্বাধীন নিজের চুল নিজেই টানতে টানতে ভেতরে গেল। দরজা লক করে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে যাচ্ছিল চেঞ্জ করতে। ইভা আবার বলল, আগে বউয়ের মুখ দেখতে হয়। স্বাধীন সোফার উপর হাতের কাপড় ফেলে দিয়ে ইভার পাশে গিয়ে চট করে ঘোমটা খুলল। ইভা থতমত খেয়ে গেল, ছোট ছোট করে তাকিয়ে বলল, ধীরে ধীরে ঘোমটা তুলতে হয়। স্বাধীন এবার বিরক্ত হলো না, হাসল। মিনিট দুয়েক ইভার দিকে চেয়ে থেকে হুট করে মাথা এগিয়ে নিয়ে গিয়ে ইভার ঠোঁটে ঠোঁট ছোঁয়াল। বিষয়টা এত তাড়াতাড়ি হলো ইভার বুঝতে একটু সময় লাগলো। হুঁশ ফিরতেই চোখ মুখী চকে পাথরের মতো বসে রইল। না নড়াচড়া করছে না মুখে কিছু বলছে, শুধু চোখ পিটপিট করছে। স্বাধীন একগাল হাসে। এই মেয়ে তাকে নাকি আবার আনরোমান্টিক বলতো, এইটুকুতেই এই অবস্থা। তাকে আরেক দফা লজ্জায় ফেলতে ইভার কপালে আরেকটা চুমু এঁকে দিল। বেচারির সকল জারিজুরি এবার শেষ। লজ্জায় আর বসে থাকতে পারল না, বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। স্বাধীন এবার উঠে দাঁড়ালো, যেতে বলল। একটু ডোজেই এই অবস্থা। ইভার কথা আটকে গেছে, মুখে কিছু বলতে পারল না। তবে মনে মনে বিড়বিড়িয়ে বলল, আপনাকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি তো দেখি আমার থেকেও দলক। ইভার ফিসফিসানি স্বাধীনের কান অবধি পৌঁছাল না। তাই সে আবার বলল, শোনো, বিয়ে একটা পবিত্র বন্ধন। এটাতে অস্বীকার করার সুযোগ নেই। আমার কাছে তুমি তোমার প্রাপ্য সম্মান পাবে। ইভার দিল খুশ হয়ে গেল। লজ্জার আভা কেটে মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তবে তা বেশিক্ষণ স্থায়ী হল না। স্বাধীন আবার বলে বসল, তবে শুনে রাখো, পড়াশোনায় ফাঁকিবাজি আমি একদম পছন্দ করি না। এখন থেকে প্রতিদিন আমার কাছে পড়তে বসবে। ইভার কিসের লজ্জা?
কিসের ভালো লাগা? সব ফেলে লাফিয়ে উঠে বলল। কিন্তু দাদিমা তো বলতো বিয়ে করলে পড়াশোনা করতে হয় না। স্বাধীন গম্ভীর হলো। হাত ভাঁজ করে থমথমে সুরে বলল। হয়তো। তবে তোমার বেলায় উল্টো বিয়ে পরেই তোমাকে আরো বেশি পড়াশোনা করতে হবে। ইভাসে নস হারানোর মতো অভিনয় করে দুই কানে হাত দিয়ে অসহায় চোখে জামাইয়ের তাকিয়ে রইল। কিন্তু বেচারার কোনো মায়া দয়া হলো না। সেদিকে পাত্তা না দিয়ে সোফা থেকে টি শার্ট প্যান্ট তুলে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে মনে মনে ভাবল। তোমাকে অস্বীকার করব না, মানুষ বানিয়ে নিব। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায়। আমি এতটাও ভালো মানুষ নই, আমার অতান বউ। খাটের সারা সাজিয়ে রাখা ফুলগুলোর সাথে লিসা ঘুরিয়ে ফিরিয়ে সেলফি উঠছে। আপাতত এটাই তার কাছে ভীষণ জরুরি বলে মনে হচ্ছে। কিন্তু একের পর এক ছবি তোলার পরেও একটাও পছন্দ হচ্ছিল না। মনে মনে ভাবল সৌভিক আসলে তার থেকে তুলে নিবে। মিনিট 10 পরে সৌভিকের আগমন ঘটল। হাসির মুখে এগিয়ে আসতেই লিসাও একটু লাজুক হাসল। সৌভিক তার হাত ধরার জন্য হাত বাড়াতেই লিসা তার ফোনটা হাতে ধরিয়ে দিয়ে বলল, কয়েকটা ছবি তুলে দেন তো। সৌভিক কিছুটা ভড়কে গেল। একবার বউয়ের দিকে তো আরেকবার ফোনের দিকে তাকালো। লিসা আবার বলল, কি হলো তুলুন। সৌভিক খানেক ছবি তুলে ফেলেছে, এদিকে লিসার ছবি তোলা শেষ হচ্ছে না। বেচারা এবার বিরক্তি হয়ে গেল। থমথমে গলায় বলল, আর কয়দিন লাগবে? আর কয়টা? শুধু আপনি কি বিরক্ত হচ্ছেন? না, একদমই না। আমার তো ভীষণ ভালো লাগছে। তাহলে তো কোনো কথাই নাই, যতক্ষণ ভালো লাগে তুলুন। ছেড়ে দে, মাকে দেবা। সৌভিকের মুখের রিয়াকশনটা ঠিক এমনই। মুখ বুঝে আরো কিছু সময় ছবি নায়ক তোত্তা চার সহ্য করে নিল। এবার লিসা বলল, হয়েছে, আর তুলতে হবে না। সৌভিক হাফ ছেড়ে বাঁচল। ধপাস করে গিয়ে বিছানায় বসে পড়ল। ভাবল এবার বোধহয় ক্ষান্ত হলো তার নববধূ। কিন্তু তাকে আশাহত করে দিয়ে লিসা আবার বলে উঠল, এবার শাড়ি পাল্টে ছবি তুলব ওকে। না। না কেন? সৌভিক কিছু একটা বলার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তাকে কিছু বলতে না দিয়ে লিসা বলল, আমার গিফট কই? বেচারা ছোট ছোট করে তাকালো। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, গিফট দেওয়ার সুযোগ দিলে কই? ওহ সরি, এখন দেন। সৌভিক উঠে গিয়ে ওয়ার্ড্রব থেকে একটা বড় প্যাকেট নিয়ে এলো। লিসার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, কি আছে এখানে? খুলে দেখো। লিসা খুলে দেখল একটা নয়, দুটো নয়, 10টা শাড়ি। খুশিতে লাফিয়ে উঠল। শাড়ি তার ভীষণ পছন্দের। খুশির খেলায় সৌভিক গিয়ে জড়িয়ে ধরে বলল, অনেক অনেক ধন্যবাদ, শাড়ি আমার ভীষণ পছন্দের। আর তুমি আমার। হুট করে লিসা তার অবস্থান বুঝতে পেরে ছিটকে সরে এলো। কথার প্রসঙ্গ পাল্টে বলল, আমি এখন একটা একটা করে এগুলো পরে আসবো, আর আপনি আমার ছবি তুলে দিবেন, ঠিক আছে? না, প্লিজই। সৌভিকের এবার ধৈর্যের দফারফা হয়ে গেল। বুঝল এ মেয়ে সহজে তার কথা মানবে না। তাকেই কিছু করতে হবে। হুট করে মাথায় কিছু আসতেই ঠোঁট চেপে হাসল। চোখের পলকে গিয়ে লিসাকে কোলে তুলে নিয়ে গুনগুন করতে করতে লাইট অফ করে দিল। আফরিন ভয়ে জড়সড় হয়ে বসে। গাড়িতে উঠার আগে তার প্রতিবেশী ভাবি বেশ কিছু আজেবাজে কথা বলেছে। আপাতত সেগুলোই বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এমন সময় সৌরভ দুটো আইসক্রিম হাতে নিয়ে রুমে এলো। একটা আফরিনের দিকে এগিয়ে দিয়ে বলল, ভীষণ গরম লাগছে তাই না? আইসক্রিম খাও, ভালো লাগবে। আফরিন বিনা বাক্যে আইসক্রিমটা নিল। আসলেই গরম লাগছে, গরমে থাকতে না পেরে বউঘোমটা আরো 1 ঘন্টা আগেই খুলে রেখেছে। সৌরভ নিজের হাতেরটা খেতে খেতে বলল, কি হলো, খাচ্ছ না যে? খাবো। কখন বলে যাওয়ার পরে? না, এখনই। খাও তবে। আফরিন এবার খেতে শুরু করল। হঠাৎ সৌরভ বলল, ভয় পাচ্ছ? আফরিন হকচকিয়ে গেল। আমতা আমতা করে বলল, কই না তো। সত্যি তো? না মানে হ্যাঁ। সৌরভ হাসে। আইসক্রিমটা শেষ করে করে হাতে লেগে থাকা আইসক্রিমের অবশিষ্টটুকু আফরিনের শাড়ির আঁচলে মুছল। আফরিন এবারও কিছু বলল না। কালকেও তো ফোনে কত কথা বলল, তবে আজ কেন মুখ থেকে একটা কোথাও বের হচ্ছে না? উত্তরটা অবশ্য নিজেও জানে না। কথাগুলো কেমন যেন গলার কাছে দলা পাকিয়ে বসে আছে। তার অবস্থান বোধহয় সৌরভ বুঝল। আফরিনকে হাত দিয়ে টেনে নিজের সামনাসামনি বসালো।
অতঃপর দুই গালে আলগোছে হাত রেখে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, ভীষণ সুন্দর লাগছে তোমাকে। আফরিন প্রচণ্ড লজ্জা পেল। চোখ বন্ধ করে মনে মনে বলল, আপনাকেও, তবে মুখে বলতে পারল না লজ্জায়। সৌরভ আবার বলল, এই কম বয়সে বিয়ে করলে তোমার আগে কিন্তু আমি বুড়ো হয়ে যাব, তখন আবার ভুলে টুলে যাবে না তো? আফরিন এবার চট করে চোখ খুলল। কোনো জড়তা ছাড়াই স্পষ্ট সুরে বলল, জীবনেও না। মৃত্যুর আগ পর্যন্ত আপনার হাতে হাত রেখে চলব। সৌরভ মুচকি হেসে বলল, তবে রাখো। আফরিন বুঝল না, তাই আবার শুথালো। হিহ। সৌরভের বেশ লাগছে। দূরত্ব আরেকটু কমিয়ে এক হাত গালে রেখে আরেক হাত দিয়ে চোখের সামনে এসে বারবার বিরক্ত করা ছোট চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে ফিসফিস করে বলল, তোমার হাত। সচরাচর কি হয়, বউ বসে অপেক্ষা করে আর জামাই আসে পড়ে, কিন্তু সংগ্রামের বেলায় হলো উল্টো। সে কখন থেকে অপেক্ষা করছে, অপরদিকে তার বউ আসার কোনো নামগন্ধই নেই। আবার কল দিল, এবারও কেটে দিল। এই দিয়ে 15 বার কল কেটে দিয়েছে। একে তো মেজাজ গরম হয়ে গেছে, আবার একটা মশা এসে গালে বসতেই ঠাস করে লাগালো। নিজের হাতের ওপর নিজেরই যে এত জোরে লাগবে বুঝতে পারেনি। দাঁতের দাঁত চেপে শয় নিল। আরও 1 ঘন্টা পরে তার কাঙ্ক্ষিত রমণীর দেখা মিলল। দরজায় দাঁড়িয়ে বলল, আসব। সংগ্রাম জোরপূর্বক হেসে বলল, আসুন আসুন। আরবি রুমে এলো। এত সময় বসে বসে পাশের বাড়ির আন্টির সাথে গল্প করছিল। নিজে বিরক্ত হলেও দাঁতে চেপে বসেছিল সংগ্রামকে বিরক্ত করতে। রুমে ঢুকেই চারপাশে নজর বুলিয়ে বলল, এটা কি আপনার রুম? এটা কোনো প্রশ্ন হলো? সংগ্রাম অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে অবাক হওয়া ভান ধরে বলল, না না, এলাকাবাসীর আমাকে ধার দিয়েছে আজকের রাতের জন্য। আপনি কি আর কি মারছেন? আপনি তো ইয়ার্কি মারার মতোই প্রশ্ন করছেন। আরবি রেগে তাকালো। কিছু না বলে আবার বেরিয়ে যেতে চাইল। তার আগেই সংগ্রাম গিয়ে দরজা লাগিয়ে দিল। কি সমস্যা? কোথায় যাচ্ছেন? বাড়ি যাব। কার বাড়ি? আমার বাড়ি। বাপের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়ি তো এখন থেকে এইটা ওটা না। আরবি কিছু বলতে গিয়ে থেমে গেল। ইমোশনাল হয়ে গেল। কথায় কথায় বলে ফেললেও এখন এটাই সত্যি। চুপচাপ গিয়ে বিছানা আটিসাটি মেরে বসল। সংগ্রাম বুঝল বোধহয় তার মনোভাব। বিগড়ানো মেজাজটা এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে বিতাড়িত করল। অতঃপর খাটের নিচে লুকিয়ে রাখা এক গুচ্ছ কালো গোলাপ হাতে তুলে পেছনে লুকালো। আরবি বসে বসে নাক টানছে। রাগের বশে বিদায়ের সময়েও মায়ের সাথে কথা বলেনি, এখন খারাপ লাগছে, কান্না পাচ্ছে। এখন কি একটা কল করবে? না না থাক, মা বোধহয় ঘুমিয়ে গেছে। মনকে 7-5 বুঝো দিতে দিতে শান্ত করার চেষ্টা করল। তখনই সংগ্রাম এসে তাকে হাত ধরে টেনে নিচে এনে দাঁড় করালো। আরবি কিছুটা চমকেই গেছে এভাবে আনাতে। তবে শান্ত থাকার চেষ্টা করে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল। সংগ্রাম বুকে একটা ফু নিল। এদিক ওদিক তাকিয়ে একটু সময় অপচয় করল। অবশেষে হাঁটু গেড়ে বসে পড়ল। ইনিয়ে বিনিয়ে মিহি কণ্ঠে একটা গান ধরল। গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা? আরবি আবার নিজের রূপে ফিরে এলো, বলল, কিন্তু আপনি তো আমাকে গোলাপের জায়গায় গোলাপি দিচ্ছেন। সংগ্রামের রোমান্টিক মুডটাই নষ্ট করল। তবুও বেচারা হার মানল না। আবারও চেষ্টা করল, বলল, মিসেস আরবি আপনি আমার প্রেমিকা হবেন। আরবি বুঝল না, তাই আবার জিজ্ঞেস করল, প্রেমিকা? সংগ্রাম মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। ধীরে ধীরে বলল, আপনি আমার প্রেমিকা হবেন। হালাল প্রেমিকা। বউ না পরেই হলেন। তাহলে সংসার? আগে না আমরা প্রেম করব, পরে সংসার চলবে। পটানোর চেষ্টা করছেন? না, আপনার মনে ঘর মানানোর ইট কুড়াচ্ছি। এটা কেমন কথা? আমার মায়ের নাম কথা। আরবি ভেবাচেকা খেয়ে গেল। সংগ্রাম হাসল। সিনেমার নায়কদের মতো করে বলল, ভালোবাসি তো একটা সুযোগ দিতেই পারেন। যদি মিস হয়ে যায়, তাহলে আর কি আরেকটা সুযোগ দিবেন? আরবি মনে মনে হাসল। সংগ্রামের আজকের কথাগুলো তার ভালো লাগছে। সবগুলো বাক্যেই মন ছুঁয়ে যাচ্ছে। এই জন্যই বোধহয় দাদিমা বলতো, কবুল বলার সাথে সাথে সৃষ্টিকর্তার তরফ থেকে একটা মায়া, ভালো লাগা, প্রাণ তৈরি হয়ে যায়। সংগ্রামের সাথে দেখা হওয়ার পরে এই প্রথম বোধহয় তার কথা ভালো লাগলো।
হাত বাড়িয়ে ফুলগুলো নিয়ে নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিয়ে বলল, ভীষণ সুন্দর। আমি জানি আমি সুন্দর। ফুলগুলো। ওহ, আর আপনিও। সংগ্রাম বড় বড় করে তাকিয়ে বলল, ঠিক আছেন? আছি। আরবি হাত এগিয়ে দিয়ে বলল, এবার প্রেমিক পুরুষের মতো আমাকে রাতের আধারে ঘুরতে নিয়ে চলুন। সংগ্রাম হেসে শক্ত করে হাতখানা ধরল। সবার নজর এড়িয়ে বাড়ি থেকে বের হয়ে গেল দুজনে। রাস্তা মাঝ দিয়ে হেঁটে চলেছে দুটো কপোত-কপোতি। কে বলবে তারা নতুন বউ? বলবে তো একজোড়া সদ্য প্রেমে পড়া প্রেমিক প্রেমিকা। ৭২। আসিফ হাসি মুখে রুমে ঢুকল। মেহজাবিনের জন্য গিফট কিনতে যাওয়ায় একটু দেরি হয়ে গেল। ঈষৎ মেয়েটা কতক্ষণ যাবৎ অপেক্ষা করছে, এসব ভাবতে ভাবতেই রুমে ঢুকল। লাইট অফ দেখে কিছুটা অবাক হলো। গিয়ে লাইট অন করতেই দেখল তার গুণধর বউ বিয়ের সাজগোজ ছেড়ে তার বিছানা দখল করে আরামে সুখের ঘুম ঘুমাচ্ছে। কিন্তু এ ঘুম তার সহ্য হলো না। ভাবল পানির ছিটা দিবে, কিন্তু তার আর প্রয়োজন হলো না। মেহজাবিন নড়াচড়া করছে একটু পরপর। বুঝে ফেলল বউ তার ঘুমায়নি, তাকে দেখে ঘুমের অভিনয় করছে। ঝুঁকে গিয়ে মেহজাবিনের কানে কানে ফিসফিস করে বলল, বউ, কিসের ঘুম? কিসের কি? চট করে চোখ খুলে তাকালো। তাকে তাকাতে দেখে আসিফ সোজা হয়ে দাঁড়ালো। মেহজাবিন উঠে বসল, মুখে বিরক্ত ভাব। আসিফ চোখ মেরে বলল, কি বউ, ঘুমানো শেষ? মেহজাবিন হকচকালো ভরকালো। আমতা আমতা করল কিছুক্ষণ। একটু সময় নিয়ে সাহস সঞ্চয় করে কপট রাগ দেখিয়ে বলল, কে বউ? কার বউ? কিসের বউ? তুমি বউ? আমার বউ? বিয়ে করা বউ? আপনি আমার বউ না? আসিফ অবাক হলো না। পা বলে কি না বলে। দাঁত কেলিয়ে হেসে বলল, আমি তোমার বউ না জামাই। মেহজাবিন থতমত খেয়ে গেল। রাগের বশে কিসব বলছে। বিছানা থেকে নেমে গিয়ে এদিক ওদিক হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর কথা ঘুরিয়ে বলল, আপনি কি ঝগড়া করতে এসেছেন? না, একদমই না। তোমার হাতটা দাও। কে নাও? আসিফ দাঁতের দাঁত পিষে বলল, ভেঙে ফেলব। হির, রিং পরাব। মেহজাবিনের মস্তিষ্ক বলছে দিস না, আর মন বলছে দে। দোটানায় ভুগতে ভুগতে আসিফের দিকে তাকালো। সে আশা নিয়ে তারই দিকে তাকিয়ে আছে। আসিফ কয়েক পা তার দিকে এগিয়ে হাসল। মেহজাবিন পেছাতে গিয়ে সোফায় বসে পড়ল। বলল, দেখুন আগাবেন না। বেশ আগাব না, তবে একটা শর্তে। কি শর্ত? বলো। ভালোবাসি। ভালোবাসি না। ভালোবাসি। ভালোবাসি না। কথার ভাঁজে এবার আসিফ লাইন চেঞ্জ করে বলল, ভালোবাসি না। মেহজাবিন ধরতে পারল না। সে তার টোন ধরেই বলল, ভালোবাসি। বলেই হাত দিয়ে মুখ চেপে ধরল। কিন্তু তখনই চোখ গেল হাতে জলজল করা একটা রিংয়ের দিকে, অর্থাৎ আসিফ কথার ফাঁকে তাকে এটাও পরিয়ে দিয়েছে, আবার কথাতেও হারিয়ে দিয়েছে। না, এটা মানা যায় না। হাত থেকে খুলে ফেলার চেষ্টা করতেই আসিফ হাত ঘুরিয়ে পেছনে তার বুকের সাথে লাগিয়ে দাঁড় করালো। বলল, এটা খুলো না, ভালোবেসে দিয়েছি। ভীষণ করুণ শোনালো কথাখানা। মেহজাবিন সত্যি আর খোলার চেষ্টা করল না। তবে ঝগড়া করাও ছাড়ল না, হাত ছাড়াতে ছাড়াতে বলল, আগে তো খুব ভাব নিতেন, মনে হতো চিনেনি না, তাহলে ভালোবাসলেন কবে? আমি তো বিয়ের আগে ভাব নিতাম, কিন্তু তুমি বিয়ের পরেও নিচ্ছ। কি ভেবেস তোমার মনের খবর জানি না নাকি? মেহজাবিন এবার টাস্কি খেয়ে গেল। ঠোঁটে আসা বাক্যগুলো আর বের হলো না। আসিফ হাসল। হাত ছেড়ে দিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, নাটক কম করো প্রিয়, তুমি যে আমাকে ভালোবাসো আমি তা জানি। মেহজাবিনের রাগ নাকের টগায়। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আপনি রাবিশ কথা বলবেন না। মুখের বুলি ফুটতেই আসিফ তাকে সামনে ঘুরিয়ে নিয়ে বলল, ঝগড়া বাদ দাও, একটু লজ্জা পাও। আপনি কি বলতে চাচ্ছেন আমার লজ্জা নেই? আসিফ মাথা উপর নিচ করল। মেহজাবিন রেগে যেই না চেঁচাতে যাবে তৎক্ষণাৎ মুখ চেপে ধরল, বলল, চিল্লিও না, জাত যাবে। মেহজাবিন শান্ত হল। নিজের অবস্থান টের পেতেই লজ্জায় মিয়ে গেল। আসিফ মনে মনে ভাবল, যাক, তার বউয়ের তবে লজ্জা শরম আছে। মুখ ছেড়ে দিয়ে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার জীবনে আপনাকে স্বাগতম মহারানী। মেহজাবিন কোনো উত্তর করতে পারল না। লজ্জায় মুখ ঢাকতে সামনে ঘুরে আসিফকেই জড়িয়ে ধরল। আসিফের বাবা আজকে সবাইকে নিমন্ত্রণ করেছেন। যেহেতু নিজের বাড়ি থেকে ছেলের অনুষ্ঠান করতে পারেনি, তাই একটু আফসোস হচ্ছিল ভদ্রলোকের। একটা মাত্র ছেলে উনার।
বিয়ে দিয়ে বউ আনতে চাচ্ছেন, তাও বছর দুয়েক আগে থেকে, কিন্তু আসিফ সে কথা মাথা পাতাত না। হুট করে মেহজাবিনকে বিয়ে করতে রাজি হওয়াতে কি যে খুশি হয়েছিলেন বলে বোঝানো যাবে না। আসিফের মা অনেক খাবার দাবারের আয়োজন করেছেন। সারাদিন ভদ্রমহিলা একটু দম ফেলাও সময় নেননি। যদিও বুয়া এবং ইভার মায়েরাও সাহায্য করেছেন, তবুও তাকে বেশি খাটতে হয়েছে। খাওয়া দাওয়া শেষে সবাই জমিয়ে আড্ডা দিতে বসেছে। জয়নাল হাসান তার প্রেমের গল্প করছেন আর সবাই অট্টহাসিতে ফেটে পড়েছে। আর অন্যদিকে তিথি লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। মেহজাবিন এবার সবার সামনেই মুখ ফুসকে বলে বসল, দাদু ভাই, আপনি তো দেখি লাভগুরু। জয়নাল হাসান মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। সবাই আরেক দফা হাসল। মেহজাবিনও হাসতে হাসতে আসিফের দিকে তাকাতেই আসিফ চোখ মেরে ইশারা করে বোঝালো, আমিও। ইভা আজকে স্বাধীনের পরামর্শ অ্যাচার থেকে মুক্তি পেয়েছে। ভেবেছিল আজকে একটু শান্তিতে থাকবে, কিন্তু তা আর হলো না। আরবি আর সংগ্রামের একে অপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসিটা সে ভালোভাবে নিতে পারছে না। দুঃখে তার পোড়ানরা জ্বলে যাচ্ছে। বেচারি আফসোস নিয়ে দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে বলল, ভেবেছিলাম বিয়ে পরে জমিয়ে প্রেম করব, অথচ বিয়ের পরে জামাই আমার জমানো পড়া পড়াচ্ছে। আর আমার পোড়াকু বোন পড়াশোনা ছেড়ে জামাইয়ের সাথে থামকি মারছে। সবই কপাল। ভাবতে ভাবতেই কপালে হাত দিতে গিয়ে ব্রেসলেটটার দিকে নজর গেল। এটা তাকে বিয়ের পরের দিন স্বাধীন দিয়েছিল। আর যেভাবে দিয়েছিল মনে পড়তেই লজ্জায় গাল লাল হয়ে গেল। স্বাধীন দৌড়ে দাঁড়িয়ে ইভাকে ব্রেসলেটের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে দেখে নিজেও একগাল হাসল। সৌভিক টেবিলের নিচ থেকে লিসার পায়ে তা দিতে গিয়ে সৌরভের পায়ে দিচ্ছিল বারবার। বেচারা পা সরাচ্ছে, সৌভিক আরও এগিয়ে গিয়ে দিচ্ছে। অবশেষে সৌরভ বিরক্ত হয়ে ধীরে ধীরে বলল, ভাই, এটা তোর বউ না তোর ভাই। সাথে সাথে পা সরিয়ে নিল। পাশে বসে থাকা লিসা আর আফরিন দুজনেই মুখ টিপে হাসল। এমন সময় সৌরভ সৌভিকের বাবা কল দিলেন। দিয়ে সবার সাথে কথা বললেন এবং জানালেন নতুন কাপলদের হানিমুনে যাওয়ার সব খরচ তার। অনেকক্ষণ কথা বলার পরে কল কাটার আগে জিজ্ঞেস করলেন, জোড়া কাপল? মঞ্জিল চৌধুরী জানালেন, 5 জোড়া। সাথে সাথে জয়নাল হাসান লাফিয়ে উঠে বললেন, না না, 6 জোড়া, আমিও আছি। সবাই আবারও আরেক দফা হেসে উঠল। এভাবে হাসি খুশি থাকুক বিবাহ সমাচারের পরিবার। সমাপ্ত।